নিজের একটি মাথা গোঁজার ঠাঁইয়ের স্বপ্ন দেখেন প্রায় সবাই, কিন্তু বাড়তে থাকা ফ্ল্যাট ও প্লটের দাম আর ব্যাংক ঋণের চড়া সুদের কারণে মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্তর সেই স্বপ্ন বেশিরভাগই থেকে যাচ্ছে অধরা। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর এম আবু ইউসুফ। জনাব আবু ইউসুফ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমরা একটি প্রতিবেদন দেখছিলাম এবং এখানে দেখা যাচ্ছে যে বিশেষ করে নির্মাণ সামগ্রীর যেভাবে দর বাড়ছে এবং ব্যাংকের সুদ যেভাবে বাড়ছে, সবকিছু মিলিয়ে ফ্ল্যাট প্লটের সাধ্যের বাইরে চলে যাচ্ছে এবং এটি আমাদের আবাসন যে নিশ্চয়তা সেটিকে কমপ্লেক্স করছে। কি বলবেন আসলে? জি, আসলে আমরা দেখলাম এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আবাসন খাতে আপনার এই যে নির্মাণ সামগ্রীর দাম কিন্তু একদিকে যেমন ইম্পোর্টেড প্রোডাক্টসের দাম বেড়ে যাওয়ার ফলে এমনিতেই কিন্তু ডলারের যে ডেপ্রিসিয়েশন তার ফলে কিন্তু প্রায় 25 থেকে 30% আপনার সিমেন্ট বা এগুলো যে র মেটেরিয়ালস বাইরে থেকে আনতে হয়, বিদেশ থেকে আনতে হয়, সেখানে কিন্তু দাম বেড়ে গেছে। এরপরে যে মার্কেট রেট, ইন্টারেস্ট রেট করার ফলে এখানে কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে গেছে, ফলে তার একটা ইম্প্যাক্ট কিন্তু বাজারের মধ্যে আছে এবং আমরা প্রতিবেদনও তাই দেখতে পেলাম। এখন আসলে এই মুহূর্তে যেহেতু আমাদের অনেক দিন থেকেই ইনফ্লেশনের একটা চাপ রয়েছে, আপনারা দেখবেন যে ফুড ইনফ্লেশন প্রায়, যদিও অফিসিয়ালি বাংলাদেশ ব্যাংক বলছে যে ইনফ্লেশন 9.73% জুনে, কিন্তু এটি ফুড ইনফ্লেশন আরো অনেক বেশি। এই ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য আপনারা জানেন যে আজকেই মুদ্রানীতি ঘোষণা করার কথা বাংলাদেশ ব্যাংকের। গত সপ্তাহে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সভাপতিত্বে একটা মিটিংও আমরা গিয়েছিলাম, যে কন্ট্রাকশনারি যে মনিটারি পলিসি সেটি অব্যাহত থাকবে এবং আশা করছে যে এই ফিনান্সিয়াল ইয়ার শেষে মনিটারি পলিসির এই কন্ট্রাকশনারি মনিটারি পলিসির মাধ্যমে হয়তো ইনফ্লেশনটাকে 7%-এর কাছাকাছি নিয়ে আসার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তো সেই জন্যই আসলে মার্কেট রেট যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট রেটটা অব্যাহত থাকবে বলেও কিন্তু আমরা এই যে মুদ্রানীতি ঘোষণা করা হচ্ছে এই অর্থ বছরের প্রথম ভাগে, সেখানে এখন এইটার যে ইম্প্যাক্ট এই ইন্টারেস্ট রেটের, সেটা স্বভাবতই আপনার আবাসন খাত থেকে আরম্ভ করে অন্যান্য খাতে তার একটা প্রভাব পড়বে। এখন আবাসন খাতকে যদি আমরা জনগণের অর্থাৎ মধ্যবিত্ত বা সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে আনতে চাই, তাহলে তাদের জন্য আলাদা একটা ফান্ড ক্রিয়েট করতে হবে। আসলে এই যে এখন মার্কেট রেট ইন্টারেস্ট আছে, সেটার দিয়ে আসলে এটা কন্ট্রোল করাটা সম্ভব হবে না। অন্যদিকে যখন মার্কেট ইন্টারেস্ট রেটের আগে যখন 9.6 ছিল ব্যাংকের ইন্টারেস্ট রেট, তখনও কিন্তু আবাসন খাতের দাম কিন্তু কম ছিল না, তখনও কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই কিন্তু আবাসন খাত অনেক আগে থেকেই চলে গেছে। কিন্তু আমরা দেখে থাকি যে আসলে পৃথিবীর সব দেশই আবাসন খাতে স্বল্প সুদে ঋণ দেয় এবং আপনি বলছিলেন বাংলাদেশের মূল্যস্ফীতির কারণে মূলত এখন আসলে সুদের হার বাড়তি রাখা হচ্ছে। তার বাইরেও কালো টাকা বিনিয়োগের সুযোগ এবং আমরা বাজেটেও কোনো নির্দেশনা পেয়ে থাকি বিশেষ করে আবাসন খাতের জন্য, কিন্তু আমরা সেই জায়গায় সরকারের উৎসাহ এখন আর দেখছি না। এর কারণটা কি হতে পারে? না, আসলে এখানে না, এবারে তো যেমন আপনি দেখলেন যে বাজেটে সেরকম একটা সুযোগ রাখা হয়েছে, আবাসন খাতে বিনিয়োগ করলে সেরকম সরকারের বিশেষ একটা সুবিধা দেওয়া হয়েছে। এটা করতে পারে যে ব্যাংকগুলা যদি সেন্ট্রাল ব্যাংক থেকেও একটা উদ্যোগ নিতে পারে, সেক্ষেত্রে আবাসন যে তাদের ব্যবসায়ীদের যে সংগঠন, ওনারা একটা নেগোশিয়েট করতে পারে যে যারা আবাসন খাতে বিনিয়োগ করবে অথবা সেখানে একটা সাবসিডাইজড রেটে যদি একটা ফান্ড ক্রিয়েট করা যায় এবং সেখান থেকে যদি গ্রাহক ঋণ নেয়, তাহলে সেই সাবসিডাইজড রেটটা ভোগ করতে পারবে, যাতে এই সেক্টরটা কে ঘিরে যে এমপ্লয়মেন্ট আছে, এই সেক্টরটা শুধুমাত্র আবাসন খাত না, এর বাইরে নির্মাণ সামগ্রী, সেটা রড বলেন, সিমেন্ট বলেন, অথবা যে কনস্ট্রাকশন ওয়ার্কার বলেন, অনেক যেহেতু এমপ্লয়মেন্টও জড়িত আছে, সেরকম একটা উদ্যোগ গ্রহণ করা যেতে পারে, যাতে স্বল্প সুদে যাতে সাধারণ মানুষ ঋণ গ্রহণ করে আবার এই খাতে যাতে তারা বিনিয়োগ করতে পারে, সেরকম একটা উদ্যোগ নিতে পারে। সেটা সেন্ট্রাল ব্যাংকের সাথে অথবা ব্যাংকগুলোর সাথে, যেটা আবাসন ব্যবসায়ীদের যে সংগঠন আছে, রিহাব আছে, তারা সেটা এক ধরনের নেগোশিয়েট করতে পারে। বাট এই সেক্টরকে ঘিরে যে ধরনের এমপ্লয়মেন্ট আছে বা আমাদের ইকোনমিতে যে কন্ট্রিবিউশন আছে, অবশ্যই এই সেক্টরের
যাতে কোনোভাবে স্থবিরতা না আসে সেই অনুযায়ী গভর্নমেন্টের যে পলিসি সাপোর্ট সেই পলিসি সাপোর্টটা অব্যাহত আপনি পলিসি সাপোর্টের কথা বলছিলেন, আমরা যদি নতুন ড্যাপে দেখি যে নিয়ম অনুযায়ী ভবনের তলার অনুপাত বা ফ্লোর এরিয়ার রেশিও নির্ধারণ করে দেওয়া আছে, এর ফলে ঢাকা শহরে নতুন করে ভবন নির্মাণের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এই অবস্থা কি করা প্রয়োজন বলে আপনি মনে করছেন এই অবস্থায়? দেখুন, যেহেতু আমি এই আবাসন খাতের বিশেষজ্ঞ না, বাট ড্যাপের ওনারা যখন এই নিয়ম নীতিগুলো করেন নিশ্চয়ই তারা হোমওয়ার্ক করে যারা বিশেষজ্ঞ আছে তাদের মতামত নিয়ে এই ধরনের একটি পলিসি করেছে। তবে এইটুকু তো আপনাকে বা আমাকে সবাইকে মানতে হবে যে একটা যে বিল্ডিং কোড নীতিমালা 2008 সালে যে বিল্ডিং কোড করা হয়েছে তার আলোকে এবং যাতে অন্তত পরিবেশ সম্মত বিল্ডিং হয়, কিন্তু বিল্ডিং কোড 2008 এবং সেই অনুযায়ী বিল্ডিংগুলো তৈরি হচ্ছে। আসলে আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মের কথা বলি, আমরা যদি সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা বলি, তাহলে যে এসডিজির যে নিরাপদ নগরী গড়ে তোলার কথা যেখানে বলা হয়েছে, তো সেইটাকে মাথায় রেখে অবশ্যই ড্যাব যে বিধিমালাগুলো করেছে নিশ্চয়ই বিশেষজ্ঞদের মতামত নিয়ে সেই বিধিমালাগুলো তৈরি করা হয়েছে এবং এটি যদি আবাসন ব্যবসায়ীরা মেনে চলে সেটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি টেকসই হবে। পাশাপাশি আমরা যে পরিবেশের কথা যদি চিন্তা করি, আমরা যদি ওপেন স্পেসের কথা চিন্তা করি, আমরা যদি দেখি জলাশয় বা এগুলো ভরাট করে আবাসন নির্মাণ থেকে বন্ধ রাখার বিষয়টি যদি আমরা চিন্তা করি, কারণ সেই বিষয়গুলো মাথায় রাখলে আমি মনে করি যে নিয়মগুলো করা হচ্ছে সেই বিল্ডিং কোড থেকে আরম্ভ করে ড্যাপের যে নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে চলাই বোধহয় আমাদের জন্য ভালো হবে। অনেক ধন্যবাদ। আসলে ডক্টর এম আবু ইউসুফ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলেন, আপনাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ।